ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ৪০ বছরের এক লম্বা জার্নি। ভাবা যায় একটা গল্প যেটা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে, আর এখন সেটা প্রায় যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এর ভেতরে কি নেই? স্পাইং, পলিটিক্স, সায়েন্সের অবিশ্বাস্য সব মারপ্যাচ। চলেন আজ এই গল্পের একদম ভেতরে ঢোকা যাক। বন্ধুর হাত ধরে শুরু, শত্রুর হাত দিয়ে শেষ। এই একটা কথাই যেন পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়, তাই না? মানে ইরানের এই নিউক্লিয়ার জার্নির সবচেয়ে অদ্ভুত দিকটাই হলো এটা। এর শুরুটা কিন্তু কোনো ঝগড়া বা শত্রুতা দিয়ে হয়নি, বরং একদম উল্টো, একটা অবাক করা বন্ধুত্ব দিয়ে শুরু। তো প্রশ্ন হলো, আজকের এই অবস্থায় আমরা এসে পৌঁছালাম কিভাবে? এটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, এমন একটা সময়ে যখন আমেরিকা ইরানের শত্রু তো ছিলই না, বরং ছিল সবচেয়ে বড় সাপোর্টারদের একজন। এই যে বন্ধুর হাতে পরমাণু শুরু, মানে 50-60s দিকে, তখন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের একটা প্রোগ্রাম ছিল, নাম অ্যাটমস ফর পিস। এই প্রোগ্রামের আওতায় আমেরিকা তার খুবই কাছের বন্ধু ইরানের শাহকে নিউক্লিয়ার টেকনোলজি দিয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা, যেমন ধরেন বিদ্যুৎ উৎপাদন। দেখেন, শাহের প্ল্যান তো ছিল বিশাল। তিনি প্রায় ২৩টা পাওয়ার প্ল্যান্ট বানাতে চেয়েছিলেন, কিন্তু ১৯৭৯ সালের বিপ্লব সব কিছু ওলটপালট করে দিল। প্রোগ্রামটার উদ্দেশ্যই শুধু বদলায়নি, পুরো দুনিয়ার সাথে ইরানের সম্পর্কটাও বদলে গেল। যেটা ছিল একটা ওপেন রিসার্চ প্রোগ্রাম, সেটাই হয়ে গেল একটা টপ সিক্রেট মিশন। এরপর এলো বিপ্লব আর গোপন মিশনের পালা। বিপ্লবের পরপরই শুরু হলো ইরান ইরাক যুদ্ধ। আর এই ভয়ঙ্কর যুদ্ধটা ইরানের নতুন নেতাদের একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝিয়ে দিল: যদি টিকে থাকতে হয়, তাহলে নিউক্লিয়ার ক্ষমতা থাকাটা মাস্ট। ব্যাস, ঠিক এখান থেকেই শুরু হলো সেই সিক্রেট মিশন। কিন্তু টেকনোলজি আসবে কোথা থেকে? ওয়েস্টার্ন দেশগুলো তো সব দরজা বন্ধ করে দিয়েছে। তখন ইরানকে একটা অন্য রাস্তা ধরতে হলো, একটা অন্ধকার রাস্তা। তারা ঝুঁকে পড়ল নিউক্লিয়ার ব্ল্যাক মার্কেটের দিকে, আর সেখানে তাদের কানেকশন হলো একজনের সাথে, ডক্টর আব্দুল কাদির খান। পাকিস্তানের এই বিজ্ঞানীকে বলা হয় নিউক্লিয়ার স্মাগলিংয়ের জনক। তিনি হয়ে উঠলেন ইরানের মূল ভরসা। তো এই ডক্টর খানের কাছ থেকেই ইরান P1 আর P2 মডেলের সেন্ট্রিফিউজের ব্লুপ্রিন্ট জোগাড় করল। তারপর ইরানের বিজ্ঞানীরা সেই টেকনোলজিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই বানানো শুরু করল। আর এই পুরো জিনিসটা হচ্ছিল একদম লোকচক্ষুর আড়ালে। স্যাটেলাইটের চোখ ফাঁকি দিতে পাহাড়ের গভীরে বিশাল বিশাল আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি বানানো হচ্ছিল, যেমন নাতাঞ্জ আর ফোর্ডো। ভাবা যায়, প্রায় ২০ বছর ধরেই পুরো অপারেশনটা গোপন ছিল। হ্যাঁ, প্রায় ২০ বছর। পুরো বিশ্ব কিচ্ছুটি জানতে পারেনি, কিন্তু ২০০২ সালে এসে সব ফাঁস হয়ে গেল। মুজাহিদিনী খালক বা MEK নামে একটা ইরানি বিদ্রোহী গ্রুপ নাতাঞ্জ আর আরাকের গোপন নিউক্লিয়ার সাইটের কথা পুরো দুনিয়ার সামনে নিয়ে আসে, আর সাথে সাথেই একটা আন্তর্জাতিক সংকট তৈরি হয়ে গেল। এরপরই শুরু হলো এক অন্যরকম যুদ্ধ, একটা অদৃশ্য যুদ্ধ। একদিকে ইরান, অন্যদিকে পশ্চিমা দেশগুলো আর ইসরায়েল। ইরানে প্রোগ্রামকে থামানোর জন্য তারা স্যাবোটাজ, সাইবার অ্যাটাক, এমনকি গুপ্ত হত্যার মতো ভয়ানক সব পথ বেছে নিল। আর এই অদৃশ্য যুদ্ধের প্রথম বড় অ্যাটাকটা কিন্তু কোনো মিসাইল বা বোমা দিয়ে হয়নি, হয়েছিল একটা কম্পিউটার কোড দিয়ে। নাম তার স্টাক্সনেট। বলা হয় এটাই পৃথিবীর প্রথম ডিজিটাল ওয়েপেন বা ডিজিটাল অস্ত্র। এই স্ট্যাক্সনেট ছিল একটা জিনিয়াস পিস অফ কোডিং, মানে ডিজিটাল স্যাবোটাজের একটা মাস্টারপিস। এটা কিভাবে কাজ করতে জানেন? প্রথমে এটা চুপিসারে নাতাঞ্জ ফ্যাসিলিটির নেটওয়ার্কে ঢুকে পড়ত, তারপর খুঁজে বের করত ঠিক কোন সফটওয়্যারটা সেন্ট্রিফিউজগুলোকে কন্ট্রোল করছে। এরপর সেই সেন্ট্রিফিউজগুলোকে এমন পাগলের মতো স্পিডে ঘোরাতো যেগুলো ঘুরতে ঘুরতে নিজেরাই নষ্ট হয়ে যেত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, কন্ট্রোল স্ক্রিনে কিন্তু সব নর্মাল দেখাতো। মানে বিজ্ঞানীরা বুঝতেই পারছিলেন না যে ভেতরে ভেতরে কি সর্বনাশ হয়ে যাচ্ছে। কিন্তু শুধু সাইবার অ্যাটাকে কাজ হচ্ছিল না। তাই এই ছায়া যুদ্ধটা এবার সাইবার স্পেস থেকে নেমে এলো সরাসরি তেহরানের রাস্তায়। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ইরানের ৪ জন টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টকে গুপ্ত হত্যা করা হয়, কখনো গাড়িতে ম্যাগনেটিক বোমা লাগিয়ে, কখনো বা পাবলিক প্লেসে গুলি করে। এমনকি ২০২০ সালে প্রোগ্রামের প্রধান মোহসেন ফাকরিজাদেহকে একটা রিমোট কন্ট্রোলড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ মেশিন গান দিয়ে হত্যা করা হয়। এত কিছুর পরেও কি ইরান থেমে গিয়েছিল? একদমই না, বরং উল্টোটা হলো। প্রত্যেকটা অ্যাটাক ইরানকে আরও জেদি করে তুলল।
তারা তাদের ফ্যাসিলিটিগুলোকে আরও গভীরে আরও সুরক্ষিত জায়গায় সরিয়ে নিল, সাইবার সিকিউরিটি বহু গুণ বাড়িয়ে দিল। মোট কথা, ইরান আরও বেশি মরিয়া হয়ে উঠল যে নিউক্লিয়ার ক্ষমতা তাদের পেতেই হবে। এই যে হামলা আর পাল্টা হামলার একটা চক্র চলছিল, এর মধ্যেই হঠাৎ করে একটা আশার আলো দেখা গেল। 2015 সালে একটা ঐতিহাসিক চুক্তি হল, যা এই উত্তেজনা অনেকটাই কমিয়ে এনেছিল। এই চুক্তিটার নাম ছিল JCPOA বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। সোজা কথায়, ইরান রাজি হল যে তারা তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে মারাত্মকভাবে লিমিট করবে এবং আন্তর্জাতিক ইন্সপেক্টরদের সবকিছু দেখতে দেবে, আর এর বিনিময়ে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সত্যি বলতে কয়েক বছরের জন্য মনে হচ্ছিল যে চাক, ব্যাপারটা কাজ করছে। কিন্তু আবার একটা কিন্তু 2018 সালে হঠাৎ করেই সব বদলে গেল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ইতিহাসের সবচেয়ে বাজে ডিল বলে ঘোষণা দিলেন, আর আমেরিকা একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গেল। শুধু তাই নয়, ইরানের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হলো। আর এখান থেকেই শুরু হলো গল্পের সবচেয়ে বিপজ্জনক পর্বটা। আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইরানও আর চুক্তির শর্ত মানতে রাজি ছিল না। তারা আবার পুরোদমে তাদের সেন্ট্রিফিউজগুলো চালু করে দিল। JCPOA চুক্তিতে ইউরেনিয়াম এনরিচমেন্টের লিমিট ছিল মাত্র 3.67%, কিন্তু ইরান সেটাকে বাড়িয়ে 60% পর্যন্ত নিয়ে গেল। জেনে রাখা ভালো, একটা নিউক্লিয়ার বোমা বানাতে লাগে 90% এনরিচড ইউরেনিয়াম, মানে তারা একদম বোমার কাছাকাছি চলে এসেছিল। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি। JCPOA চুক্তি যখন চলছিল, তখন ইরানের ব্রেকআউট টাইম ছিল প্রায় 1 বছর। এই ব্রেকআউট টাইম মানে হল একটা বোমা বানানোর জন্য যথেষ্ট পরিমাণ নিউক্লিয়ার উপাদান তৈরি করতে যে সময়টা লাগে। তো তখন সেটা ছিল 1 বছর। আর এখন সেই সময়টা 1 বছর থেকে কমতে কমতে কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? মাত্র 12 দিনে। ভাবা যায়, 1 বছর থেকে মাত্র 12 দিন। এই একটা তথ্যই বুঝিয়ে দেয় যে পরিস্থিতিটা এখন ঠিক কতটা বিপজ্জনক। এই অবিশ্বাস্য দ্রুত অগ্রগতির কারণে ইরান এখন একটা সম্পূর্ণ নতুন স্ট্র্যাটেজিক লেভেলে পৌঁছে গেছে, আর এর ফলে পুরো অঞ্চলের, এমনকি পুরো বিশ্বের জিওপলিটিক্যাল হিসাব নিকাশি একদম বদলে যাচ্ছে। এখন ইরানকে বলা হচ্ছে একটা নিউক্লিয়ার থ্রেশহোল্ড স্টেট। এর মানে কি? এর মানে হলো তাদের হাতে হয়তো এই মুহূর্তে অ্যাসেম্বল করা কোনো নিউক্লিয়ার বোমা নেই, কিন্তু বোমা বানানোর জন্য যা যা লাগে, টেকনোলজি, মাল মশলা, এক্সপার্ট, সবই রেডি। যখন ইচ্ছে খুব কম সময়ের নোটিসে তারা বোমা বানিয়ে ফেলতে পারবে। এটা কিন্তু একটা বিশাল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। শুধু তাই না, আসল ভয়টা অন্য জায়গায়। বোমা বানানোর উপাদান তো আছেই, কিন্তু সেই বোমাটা শত্রুর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও তারা করে ফেলেছে। ইরান এখন ফাত্তা 1-এর মতো হাইপারসনিক মিসাইল তৈরি করেছে, যেগুলোকে আটকানো প্রায় অসম্ভব। তার মানে ডেলিভারি সিস্টেমও তাদের হাতে। তো এই 40 বছরের লম্বা জার্নি, যেখানে নিষেধাজ্ঞা ছিল, স্যাবোটাজ ছিল, বিজ্ঞান ছিল, তার শেষে এসে আমরা এখন একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। পুরো বিশ্ব এখন একটা খুব কঠিন আর জটিল সিদ্ধান্তের সামনে। এই লম্বা দাবার খেলার ফাইনাল মুভটা কিন্তু এখনও দেওয়া হয়নি, আর এর রেজাল্টের ওপরই নির্ভর করছে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ। এখন একটাই বড় প্রশ্ন, বিশ্ব কি শেষ পর্যন্ত একটা নিউক্লিয়ার ইরানকে মেনে নেবে, নাকি আমরা ইতিহাসের অন্যতম বড় একটা সংঘাতের দিকে এগিয়ে চলেছি?